90 দশকের আগের সময়টা ছিল রেডিওর স্বর্ণযুগ। এটা এমন একটা সময় ছিল একটি গ্রাম জুড়ে একটি বা দুইটি রেডিও পাওয়া যেত। রেডিওর সামনে বসে থাকতো পাড়ার সকল বয়সের মানুষরা, কারণ তখন বিনোদনের একটি মাধ্যম ছিল রেডিও। নতুন গানগুলো প্রথমে রেডিওতে মুক্তি পেত। হাজার হাজার শ্রোতা মেসেজ করে অনুরোধ করতেন তাদের প্রিয় গান বাজানোর জন্য। সে এক অন্যরকম আবেগীয় মুহূর্ত ছিল। একমাত্র 90 দশকের আগের মানুষরাই সেটি ফিল করতে পারবেন। খবর, গান বা কোনো নাটক এগুলো শোনার জন্য রেডিও সেই সময় অনেক জনপ্রিয় ছিল। তবে মাঝে টিভি আর স্মার্টফোন আসার পর রেডিওর ব্যবহার কমে গেছে। যে গ্রামের প্রতিটা বাড়িতে রেডিও থাকতো সে গ্রামে এখন একটিও রেডিও পাবেন কিনা সন্দেহ। কিন্তু আপনি কি জানেন এই রেডিও কে, কবে এবং কিভাবে আবিষ্কার করেছিলেন? চলুন সুপ্তজ্ঞানের আজকের ভিডিওতে আমরা জানাবো রেডিও আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস। তো স্বাগতম আপনাদের সুপ্তজ্ঞানের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, পৃথিবীর কোনো জিনিসের আবিষ্কার একদিনে বা একজনের দ্বারা হয়নি। প্রতিটা আবিষ্কারের পেছনে রয়েছে বহু বিজ্ঞানীর নিরলস পরিশ্রম। ঠিক তেমনি রেডিও আবিষ্কার একদিনে হয়নি। রেডিওর মাধ্যমে যে পদ্ধতিতে বার্তা পাঠানো হয় তাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আসলে এটি এক ধরনের চুম্বকীয় তরঙ্গ, যা খুব সহজে যে কোনো বস্তু ভেদ করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। 1880 সালে বিজ্ঞানী হেনরি রুডলফ ফারডস প্রথমবার এই ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ আবিষ্কার করেন, যা ছিল রেডিও আবিষ্কারের প্রথম সফল পদক্ষেপ। ফারডস লক্ষ্য করেন এই তরঙ্গ বিভিন্ন বস্তুকে ভেদ করে খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। তখন তিনি ভাবেন, যদি কোনো উপায়ে এই তরঙ্গের মাধ্যমে কোনো বার্তা প্রেরণ করা যায় এবং সেই বার্তাকে রিসিভ করা যায়, তাহলে মানুষের যোগাযোগ ব্যবস্থায় এক বিপ্লবের সূচনা হবে। রুডলফ ফারডস তখন রেডিও আবিষ্কারের চেষ্টা শুরু করে দেন। দুর্ভাগ্যবশত তিনি তার আবিষ্কারকে বেশি দূর পর্যন্ত নিয়ে যেতে পারেননি। তার মৃত্যুর পর তার সহযোগী বিজ্ঞানীরা রুডল এর আবিষ্কৃত চুম্বকীয় তরঙ্গ এবং রেডিও আবিষ্কার করতে গিয়ে তিনি যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা নিয়ে একটি বই বের করেন, যাতে পরবর্তীকালে যারা চুম্বকীয় তরঙ্গ নিয়ে কাজ করবেন তাদের অসুবিধা না হয়। এরপর ভারতের একজন মহান বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু রুডলের আবিষ্কৃত চুম্বকীয় তরঙ্গ নিয়ে গবেষণা শুরু করেন। তার আবিষ্কারের লক্ষ্য ছিল কিভাবে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে কাজে লাগানো যায়। কিছুদিন পর 1890 সালে জগদীশ চন্দ্র বসু একটি বিজ্ঞানের প্রদর্শনীতে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাহায্যে কিছুটা দূরে থাকা একটি যন্ত্র, যার মধ্যে একটি ঘণ্টা ছিল, তা তিনি বাজিয়ে দেখান। আর এটা বিজ্ঞান মহলে সেই সময় যথেষ্ট আলোড়ন ফেলে দিয়েছিল, কারণ কোনো তারের সংযোগ ছাড়া এভাবে সংকেত পাঠানো যেতে পারে তা একেবারে কল্পনার অতীত ছিল। আচার্য জগদীশ চন্দ্র বসু তার এই আবিষ্কারকে আরও উন্নত মানের বানানোর জন্য চেষ্টা চালিয়ে যান। অন্যদিকে আরেকজন ইংরেজ বিজ্ঞানী, যার নাম ছিল গুগলিয়ামি মার্কনি, তিনিও এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে কাজ করছিলেন। তার আবিষ্কারের উদ্দেশ্য ছিল এই তরঙ্গকে কাজে লাগিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় বার্তা প্রেরণ করা। একদিন মার্কনি যখন তার ল্যাবরেটরিতে কাজ করছিলেন, তখন তিনি তার পাশে থাকা একটি যন্ত্র প্রেস করতেই দূরে থাকা একটি যন্ত্র বেজে ওঠে। এরপর মার্কনি এই যন্ত্রটিকে আরও আপডেট করেন। আপডেট করার পর তিনি তার যন্ত্রটিকে পরীক্ষা করার জন্য একটি পাহাড়ের কাছে নিয়ে যান। যন্ত্রটি নিয়ে পাহাড়ের এক পাশে তিনি ছিলেন, অন্য পাশে ছিল তার ভাই। মার্কনি যখন রেডিও যন্ত্রের মাধ্যমে পাহাড়ের এক পাশ থেকে সিগন্যাল পাঠান, তখন অন্য পাশে থেকে তার ভাই রিসিভারের মাধ্যমে সেটি রিসিভ করে নেয়। এটা দেখে তারা খুশি হয়ে যান। এরপর থেকে মার্কনি তার এই বেতার যন্ত্র বিভিন্ন প্রদর্শনীতে নিয়ে যান। তার আবিষ্কার দেখে সবাই মুগ্ধ হয়ে যান। 1897 সালে মার্কনি প্রায় 12 কিলোমিটার দূরে এই সংকেত পাঠান। আর 1901 সালে তিনি তার এই যন্ত্রের মাধ্যমে আটলান্টিক মহাসাগর পার করে আমেরিকার রেডিওর মাধ্যমে তথ্য পাঠান। গোটা ইউরোপ জুড়ে তখন মার্কনির জয় জয়কার হচ্ছিল। আর 1909 সালে মার্কনি তার রেডিও যন্ত্র আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। তবে মার্কনির আবিষ্কারের একটি সমস্যা ছিল, কারণ এই যন্ত্রের মাধ্যমে শুধুমাত্র একটি রিসিভারে, মানে একজন ব্যক্তির কাছে তথ্য পাঠানো যেত। এই সমস্যার সমাধান বের করেন একজন কানাডিয়ান বিজ্ঞানী রোজনাল্ড ফিসিনডেন্ট। তিনি মার্কনির এই রেডিওকে আরও উন্নত মানের তৈরি করেন। এরপর তিনি 1906 সালে 24শে সেপ্টেম্বর এই রেডিওর সামনে বসে বেহুলা বাজান। আর তার তৈরি যন্ত্রের মাধ্যমে সে সময় আটলান্টিক মহাসাগরে থাকা সমস্ত জাহাজের রেডিওতে সেই বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায়। আর এটা ছিল পৃথিবীতে হওয়া প্রথম রেডিও ব্রডকাস্ট। একের অধিক ব্যক্তি একই সময় শুনতে পেয়েছিলেন। তবে রেডিও তখনও সাধারণ মানুষদের জন্য ব্যবহার করা হতো না, শুধুমাত্র নৌসেনাদের বা গভীর সমুদ্রে থাকা জাহাজের জন্য ব্যবহার করা হতো। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, তখন সেনাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাঠানোর কাজে রেডিও ব্যবহার করা হতো। সে সময় সংকেত পাঠাতে যেন কোনো রকম অসুবিধা না হয়, এ কারণে সাধারণ নাগরিকদের রেডিও ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর 1920 সালে একজন প্রাক্তন আমেরিকান নেভি অফিসার ফ্রাঙ্ক কোনাট বিশ্বের প্রথম রেডিও স্টেশন স্থাপন করেন। এরপর থেকে রেডিও সাধারণ মানুষদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। শুরুর দিকে যদি কোনো ব্যক্তি তার বাড়িতে রেডিও রাখতে চাইতো তবে তার থেকে 10 পাউন্ড ট্যাক্স নেওয়া হতো, কিন্তু পরে যখন এই রেডিওর ব্যবহার বাড়তে থাকলো তখন এই ট্যাক্স তুলে নেওয়া হয়। ভারত উপমহাদেশে সর্বপ্রথম 1924 সালে রেডিও নিয়ে আসা হয়। সে সময় মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজে প্রথম রেডিও নিয়ে আসে। 1927 সালে কিছু ব্যবসায়ী মিলে একটি রেডিও স্টেশন স্থাপন করে বোম্বে এবং কলকাতায় রেডিও ব্রডকাস্ট শুরু করে দেয়। 1932 সালে ব্রিটিশ সরকার এই কোম্পানিকে নিজেদের দখলে করে নেয়। তখন সেই কোম্পানিটির নাম রাখা হয়েছিল ইন্ডিয়ান ব্রডকাস্টিং সার্ভিস। 1937 সালে আবার নাম বদলে রাখা হয় অল ইন্ডিয়া রেডিও, যা স্বাধীনতার পরে আকাশবাণী নামে পরিচিত হয়।